আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। গ্রাফ, এই টপিক থেকে প্রতিবার দেখা গিয়েছে যে কোশ্চেন কমন পড়েছেই। তো সেটা কঠিন কোশ্চেন হোক বা সহজ কোশ্চেন হোক, যেরকমই কোশ্চেন হোক না কেন, আমরা আসলে এটা এমনভাবে টার্গেট করতেছি যে অ্যানালাইসিস করে দেখলাম যে গ্রাফ প্রতিবারই কোশ্চেন এসেছে। এই কারণে আমি গ্রাফের একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি বা গ্রাফের অনেকগুলো নিয়ম এখন শিখাই দিব। বিগত বছরগুলোতে যে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনের উপরে বেস করে এবং আসলে নিয়মগুলো বেস করে, অন্তত নিয়মগুলো তুমি মনে রাখলে দেখবা যে কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়ে যেতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে? তো এখন যেহেতু অভিন্ন প্রশ্ন হচ্ছে, তো এখন কি করবে জানি না, তবে অভিন্ন হলেও আমার মানে আইডিয়া বলতেছে যে গ্রাফ থেকে একটা কোশ্চেন কমন তোমরা পাবা ইনশাল্লাহ। তো চলো, যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থবিজ্ঞান যত গ্রাফ আছে, হ্যাঁ, অর্থাৎ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যত গ্রাফ, পত্রের সম্পূর্ণ গ্রাফ অর্থাৎ লেখচিত্র যা আছে আমরা সেটা তোমাকে এখন দেখাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো চলো শুরু করি। যেহেতু ফুল সিলেবাস গতিবিদ্যাতে কিন্তু রয়েছে এবং গতিবিদ্যাতে কিন্তু গ্রাফ আছে এবং এটা তোমরা জানো, সে 9-10 থেকে পড়ে আসতেছো। এরপর আসো কাজ, ক্ষমতা, শক্তি। ঠিক আছে? কাজ, শক্তি ও ক্ষমতা। ওকে, কাজ, শক্তি ও ক্ষমতা এই অধ্যায় আছে। ঠিক আছে? এরপরে মহাকর্ষ, বিকর্ষ, জাস্ট দুইটা পড়লেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। মহাকর্ষ ও হচ্ছে অভিকর্ষ। কেমন? এইটা একটু ভালো করে দেখা লাগবে। আচ্ছা, এরপরে তুমি কোনটা দেখবা? এরপরে তুমি দেখবা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গায় কিন্তু আছে, অনেকগুলো গ্রাফ আছে। পদার্থের গাঠনিক ধর্ম। ঠিক আছে? এবার আসো পর্যায়বৃত্তিক গতি। পর্যায়বৃত্তিক গতি, এটাও একটা গ্রাফের অধ্যায়। এবং আরো একটা আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এখানেও গ্রাফ আছে। ঠিক আছে? তরঙ্গতেও আছে, তরঙ্গ তো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ এই কয়টা চ্যাপ্টার যদি আমরা কমপ্লিট করতে পারি গ্রাফের A to Z, সব মানে ইজিলি হয়ে যাবে। তো প্রথমে আমরা গতিবিদ্যা দিয়ে শুরু করব। তো চলো আমরা গতিবিদ্যা থেকে শুরু করি, একদম বেসিক থেকে শুরু করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো গতিবিদ্যাতে গ্রাফ আছে এবং খুব ভালো মতন আছে, আর এখান থেকে যে এবার আসবে এটা মোটামুটি একটু বলা যায়। ঠিক আছে? তো আসো দেখি, বেসিক জিনিসগুলো জানলে সব এমনিতে হয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, যে গতিবিদ্যার এখানে গ্রাফটা আমরা 3 ভাবে রিপ্রেজেন্ট করব। প্রথমে আসো, সেটা হচ্ছে নাম্বার 1, আমরা প্রথমে সরণ বনাম সময়। দেখো, সরণ বনাম সময়। ঠিক আছে? এরপরে নাম্বার 2, বেগ বনাম সময়। বেগ বনাম সময়। এন্ড নাম্বার 3, ত্বরণ বনাম সময়। ত্বরণ বনাম সময়। এই যে বিষয়গুলো, তো এগুলোকে আমরা একটু লেটারে কনভার্ট করে নেব। লেটারে কনভার্ট করলে কি হবে? এস ভার্সেস টি বলা হবে, এটাকে বলা হবে ভি ভার্সেস টি, আর এটাকে বলা হবে এ ভার্সেস টি গ্রাফ। এই যে 3টা গ্রাফ, ঠিক আছে? এই 3টা গ্রাফ আমরা গতিবিদ্যাতে রিপ্রেজেন্ট করা শুরু করব। এখন ফার্স্ট অফ অল যেটা জানতে হবে, কয়েকটা টেকনিক আমরা একটু শিখে নেব। সেই টেকনিকগুলো যদি আমি একটু পাশেই লিখি, যে ধরো টেকনিকগুলো, হ্যাঁ। আচ্ছা, তো নাম্বার 1, টেকনিক 1 আমি বললাম মূল বিন্দুগামী সরলরেখা, এটাকে শিখতে হবে। মূল বিন্দুগামী সরলরেখা। দেখো, মূল বিন্দুগামী সরলরেখা, এই যে মূল বিন্দুগামী সরলরেখাটা তুমি কিভাবে শিখবা, এটাকে তোমাকে বুঝতে হবে। তো এটা হচ্ছে y প্রপোর্শনাল হচ্ছে x, তার মানে হচ্ছে y এর পাওয়ার 1 x এর পাওয়ার 1। যখন তুমি দেখবা যে দুই পাশে 1 1 দেখতে পাচ্ছ, এক পাশে 1 আর এক পাশে 1, তো সেই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। সেই গ্রাফটা সব সময় এরকম হবে, এই যে দেখো এরকম হবে। ঠিক আছে? এই গ্রাফটা কিন্তু এরকম হবে। ওকে, এটা গেল। এবার নাম্বার 2 টেকনিকটা হচ্ছে পরাবৃত্তাকার। এই জিনিসটা একটু ভাববো, পরাবৃত্তাকার। তো দেখো, এই যে পরাবৃত্তাকার, এই টেকনিকটা হবে y প্রপোর্শনাল x স্কয়ার। আমরা এত বুঝবো না এক পাশে 1 আর এক পাশে 2 আছে কিনা, যদি থাকে সেই গ্রাফটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরাবৃত্তাকার আসলে হয়। তো এটা হবে y অক্ষ আর এটা হবে x অক্ষ। ঠিক আছে? এবার নাম্বার 3 হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। ওকে, নাম্বার 3 হচ্ছে ব্যস্তানুপাতিক। এই জিনিসটা আমরা একটু দেখে নেব, ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিকটা কিভাবে রিপ্রেজেন্ট করে সেটা আমরা দেখবো, y প্রপোর্শনাল 1/x, কারণ এক পাশে বাড়তেছে আর এক পাশে কমতেছে। সেই গ্রাফটা হবে ভাইয়া আয়তাকার অধিবৃত্ত, এরকম হবে। তাহলে এটা হবে 1 আর এটা হবে হচ্ছে তোমার x, মানে y 1/x আর কি। তো এই যে 3টা তুমি গ্রাফ দেখতে পাচ্ছ, যে একটা হচ্ছে যে তোমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই যে তুমি 3টা গ্রাফ দেখলে, এই 3টা গ্রাফে এখন আমরা গতিবিদ্যাতে সম্পূর্ণ সাজাবো। তো নাম্বার 1, এখানে 3টা ক্ষেত্র আমরা ভাগ করে নিব। প্রথম ক্ষেত্রের নাম হচ্ছে সমবেগ। তো এখানে যে সমবেগ মানে হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে, এখানে হচ্ছে ভি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? এখানে ভি কনস্ট্যান্ট থাকবে। আরেকটা হচ্ছে সমত্বরণ। আচ্ছা, সমত্বরণ,
সমতরণে তোমার এখানে কি থাকবে, এখানে এটা কনস্ট্যান্ট থাকবে, ভালো করে বুঝবা। এবং আরেকটা হচ্ছে সমবন্ধন, তাহলে সমবন্ধনে কি থাকবে, সমবন্ধনে হচ্ছে মাইনাস এ কনস্ট্যান্ট থাকবে, মাইনাস এ কনস্ট্যান্ট থাকবে, মাইনাস এ কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে সমবেগ, সমতরণ এবং হচ্ছে এই যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো মাথায় রাখলে আসলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দাগ দিয়ে দিই। তাহলে এটা একটা ঘর, এটা একটা ঘর। আচ্ছা, এখন তুমি কিন্তু দেখে আসছো প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনটা করে জিনিস দেখতে পাইছো, তিনটা, এবং তিনটা সেটা যদি আমরা আরেকবার দেখি, সরণ বনাম সময়, বেগ বনাম সময়, ত্বরণ বনাম সময়। এখন এই জিনিসগুলো আমরা এখানে প্রেজেন্ট করব। তো ফার্স্টে আসে সরণ বনাম সময়। সরণ বনাম সময়টা আসলে তোমাকে কিভাবে করতে হবে একটু দেখো, এই যে এভাবে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এক্স অক্ষ, ওয়াই অক্ষ এক্স অক্ষ। এখানে বলবো কি, এখানে বলবো হচ্ছে ভি ভার্সেস টি, এস ভার্সেস টি, আর এখানে বললাম এ ভার্সেস টি, ঠিক আছে। সেম ভাবে বলবো, এখানে বলবো হচ্ছে ভি ভার্সেস টি, এখানে বলবো হচ্ছে এস ভার্সেস টি, হোয়াটএভার তুমি যেভাবে সাজাতে পারো। এবং আরেকটা বললাম হচ্ছে এ ভার্সেস টি, ঠিক আছে। এবং এখানে আমি আঁকাই নিব আগে, দেখো এখানে আঁকাই নিব। এবার আমি এখানে এস ভার্সেস টি দিলাম আগে, তারপরে ভি ভার্সেস টি দিলাম, কোনো সমস্যা নাই। অ্যান্ড এখানে দিলাম হচ্ছে এ ভার্সেস টি, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এই ঘরে কিন্তু আমি যেটাই করি না কেন, বেগটাকে কনস্ট্যান্ট রাখবো, এই পাশে ত্বরণটাকে কনস্ট্যান্ট রাখবো, আর এই পাশে মাইনাস এ কে কনস্ট্যান্ট রাখবো। তাহলে এইটা একটু দেখি, যে এই সাইডটা একটু আমরা ভালো করে বুঝবো যেখানে কি হচ্ছে। তাহলে এই ঘরে যদি বেগটাকে কনস্ট্যান্ট রাখি, তাহলে এখানে দেখো ভি ভার্সেস টি, ভালো করে বুঝবা, ভি ভার্সেস টি মানে এখানে আমার বেগটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আচ্ছা, এখানে আমার কি করতে হবে, এখানে আমার হচ্ছে যে এস ভার্সেস টি, এখানেও ভি কনস্ট্যান্ট রাখতে হবে, এখানে এ ভার্সেস টি, এটাও আমাকে ভিটাই কনস্ট্যান্ট রাখতে হবে। তো আমি প্রথমে এটা করতে যাচ্ছি, 2 নম্বরটা। আচ্ছা, তো দেখো এস ভার্সেস টি মানে সময়ের সাথে সরণের পরিবর্তনকে কি বলে, দেখো তো এস বাই টি মানে কিন্তু ভি বলে। তাহলে আমরা ভিকটিমটা পাইছি ভিটা, তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করবো, তাহলে এস মানে হচ্ছে ভিটি, তাহলে এখানে কে কনস্ট্যান্ট, ভিটা কনস্ট্যান্ট, ভিটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে ভিটা যখন কনস্ট্যান্ট হবে তাহলে এটাকে উঠাই দিতে হবে, এটাকে উঠাই দিতে হবে, এটাকে উঠাই দিলে কেমন হবে, এস প্রপোর্শনাল টি হবে। দ্যাটস মিন এস এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1, তো দুই পাশে 1 1 আছে কিনা, হ্যাঁ। যেহেতু এটা কনস্ট্যান্ট উঠাই দিলাম, তাহলে এই যে দেখো মূলবিন্দু আমি সরল রেখা। এবার আসো সময়ের সাপেক্ষে বেগ, সেটা কি বাড়বে না, কারণ সমবেগ, সমবেগ মানে বেগটা সমান থাকবে, তাহলে টাইম ঠিকই বাড়বে। তাহলে এইভাবে বেগটা ঠিকই বাড়তেছে বাট টাইমটা আমার বাড়তেছে, মানে টাইমটা মানে সরি বেগটা বাড়তেছে না বাট টাইমটা আমার বাড়তেছে। দেখো এই যে একটা দুইটা তিনটা টাইম ঠিকই বাড়তেছে, ঠিক আছে, তাহলে বেগটা কিন্তু বাড়তেছে না। সমবেগে ত্বরণের মানটা 0 আমরা সবাই জানি, তাহলে 0 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা আর চেঞ্জ হচ্ছে না, যেমন আছে তেমনই থেকে যাচ্ছে। এবার আসো এই ঘরে আসো, এবার এই ঘরে কিন্তু আমরা ত্বরণটাকে কনস্ট্যান্ট রাখবো, আমরা ত্বরণকে কনস্ট্যান্ট রাখবো। তাহলে ত্বরণকে কনস্ট্যান্ট রাখতে গেলে এখন আমার এখানে কিন্তু বুঝতে হবে যে কি বলতেছে, সময়ের সাথে বেগের পরিবর্তন, তাহলে ভি বাই টি মানে হচ্ছে এ, তাহলে ভি মানে হচ্ছে এ টি। তাহলে এখন এখানে দেখো এটা কি বলবো, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টি, ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1, দ্যাটস মিন এই তো, তাহলে এটা, তাহলে ভি প্রপোর্শনাল টি, বুঝতে পারছো, এটা কনস্ট্যান্ট, দ্যাটস মিন আমরা 1 1 করে ফেললাম। এবার সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে, সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে বেগ বলে। এই ঘরে আমার বেগ নিয়ে আসা যাবে না, এই ঘরে আমি বেগ নিয়ে আসতে পারবো না। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে যে সময়ের সাথে স্বর্ণের পরিবর্তনকে যদি বেগ বলে, তাহলে আমাকে একটা রিপ্লেস সমীকরণ নিয়ে আসা উচিত, যেই সমীকরণে স্বর্ণ থাকবে সময় থাকবে। তাহলে এই সমীকরণটা কোনটা, এই সমীকরণটা আসলে এটা, এস মানে হচ্ছে হাফ এর স্কয়ার, এই যে হাফ এর স্কয়ার, তার মানে হাফ জেড স্কয়ার হইলো, হাফ জেড স্কয়ার হইলো, তাহলে এখানে হাফ হাফ এটা কনস্ট্যান্ট, এস প্রপোর্শনাল টি স্কয়ার, এস প্রপোর্শনাল টি স্কয়ার, বুঝছো। আচ্ছা দাঁড়াও, এস প্রপোর্শনাল টি স্কয়ার, তাহলে এখানে আমরা বলবো এস প্রপোর্শনাল টি স্কয়ার, এস এর পাওয়ার 1 টি এর পাওয়ার 2, এই তো দেখো এরকম। তাহলে এটা হবে পরাবৃত্তাকারে যে শিখালাম। এবার আসো এইখানে আসো, টাইমটা বাড়বে বাট ত্বরণটা বাড়বে না, দ্যাটস মিন এই যে সমান, তাহলে টাইম ঠিকই বাড়তেছে, ত্বরণ কিন্তু আর বাড়তেছে না, তাহলে এবার থেকে গেল। এবার আসো মাইনাস এ, তাহলে এখানে তুমি যে যা পেয়েছো না তার উল্টাটা হবে, বুঝছো। তাহলে এখন দেখো তো এস বনাম টি, এই যে এস বনাম টিতে হচ্ছে যে এরকম হচ্ছে, তাহলে এটা এটাকে অপ্রতিসম বলে, উল্টে গেল, মাইনাস হয়ে গেল। এবার ভিটি নিচে থেকে উপরে উঠছে, তো দেখো এখানে কি হয়েছে, নিচ থেকে উপরে উঠছে, এটা আবার উপর থেকে নিচে নামবে। আর এই জায়গাটাতে খেয়াল করো, টাইমটা তো এটা, এটা তো টাইম। এবার যদি উপরের দিকে যাও তাহলে সেটা কিন্তু প্লাস, বাট নিচের দিকে নামো সেটা হচ্ছে মাইনাস, এই যে। তার মানে বিষয়টা এরকম, এটা টি আর এটা হচ্ছে এই তো, এই তো দেখো হয়ে গেল এরকম, ঠিক আছে। আশা করি ব্যাপারটা পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝতে পেরেছ যে কিভাবে এখানে প্রত্যেকটা গ্রাফ প্রেজেন্ট করা হয়েছে, প্রত্যেকটা গ্রাফ কিভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবার একটু আমরা সমীকরণ থেকে দেখব। আচ্ছা, তাহলে এখন দেখো সমীকরণটা যদি গতির সমীকরণ থেকে আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করে দেখি,
যে গতির সমীকরণগুলো দেখো, গতির সমীকরণগুলো থেকে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে গতির সমীকরণ থেকে, তাহলে গতির যদি সমীকরণ থেকে আমি দেখতে যাই, তাহলে ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি, এটা একটা পাবো, এবং আরেকটা পাবো ভি মানে হচ্ছে তোমার এটি। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো, এবার আদিবেগ আছে আর এখানে আদিবেগ নাই, তাহলে এখানে তো এ কনস্ট্যান্ট, এটা তো সমত্বরণের ক্ষেত্রে, এটা তো ভুলে গেলে চলবে না। এটা কিসের ক্ষেত্রে? সমত্বরণের ক্ষেত্রে। তাহলে সমত্বরণের ক্ষেত্রে আমি সবসময় মাথায় রাখবো যে এখানে এই হলো অবস্থা। তাহলে এখন দেখো এইটা কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টি, দ্যাটস মিন ভি এর পাওয়ার 1 টি এর পাওয়ার 1, সেই গ্রাফটা মূলবিন্দুগামী সরল রেখা ভিটি। বাট এইখানে বুঝতে হবে ইউটা আমার কে, ইউটা আমার হচ্ছে আদিবেগ, ইউটা হচ্ছে আমার আদিবেগ, মানে এটা তো জিরো। তাহলে ভি মানে হচ্ছে কে টি, সরি এবার তো আমি এবার তোমার আদিবেগ রাখবো, তাহলে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তো সেক্ষেত্রে হবে এটা ওয়াই অক্ষের ছেদনকারী হয়ে যাবে। সেটা কিভাবে দেখো, এই যে এটা নিলা, এটা নিলা, এইভাবেই এখান থেকে যাবে। বাট এতটুকুনটা এটা হচ্ছে টি, আর এতটুকুনটা ভি, আর এতটুকুনটা হচ্ছে ইউ। বুঝছো? তাহলে এইভাবে গ্রাফটা প্রেজেন্ট হবে। তারপরে আমি যদি এখন এটা করি, এস মানে হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। বুঝছো? আর আমি যদি এটা পাই এস মানে হাফ এটি স্কোয়ার, তাহলে সেই গ্রাফটাও তোমাকে দেখানো হয়েছে। এই গ্রাফটা কি বলতো? পরাবৃত্তাকার। এটা এস আর এটা হচ্ছে টি, এই যে দেখো, তাহলে হাফ, এটা এ হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা এই তাহলে এখন দেখো এইভাবে যাবে, কারণ একটু উপর থেকে এতটুকু হচ্ছে আদিবেগ, এতটুকু হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে টি আর এটা হচ্ছে এস। ওকে, তাহলে আশা করি ব্যাপারটা পুরোপুরি তুমি ক্লিয়ার হয়েছ যে এই গ্রাফটা এবং এই গ্রাফটা কিভাবে আসলে সলভ করতে হয়। এবার আসলে লাস্টে আরেকটা থাকে যাচ্ছে, সেটা হচ্ছে এইটা, যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as একটা, আর আরেকটা হচ্ছে ভি স্কোয়ার মানে হচ্ছে 2as। তাহলে এখন দেখো, এই যে ভিটাকে যখন ফ্রি করবা তখন কিন্তু আসলে এখানে চলে যাচ্ছে। তাহলে এই গ্রাফটা সবসময় মনে রাখবা যে এইটা হবে, এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, তার মানে এটা হবে ভি বনাম কিন্তু এস, তার মানে এই যে এটা পার করে দিলে রুট এস হয়ে যায়, এটা হবে এইরকম। বুঝছো? অপ্রতিসম। আচ্ছা, তাহলে এখন এই ক্ষেত্রে কি হবে? সেম জিনিসটা হবে, এবার ইউটা আছে যেহেতু, তাহলে একটু আগে থেকে শুরু হবে। এটা ভি আর এটা হচ্ছে এস, বুঝতে পারছো? এটা ভি আর এটা হচ্ছে এস, এই হলো পার্থক্য। তাহলে দেখো এই জিনিসগুলো তুমি কিন্তু ইজিলি একেবারে খুব ভালো করে বুঝে গেলে। দেখো এগুলাই কিন্তু প্রশ্নে আসে, যে নিচের কোনটা সঠিক বা এই টাইপের কথাবার্তা। বুঝতে পারলা? এই হচ্ছে বিষয়, যখন তুমি দেখবে এরকম পাচ্ছ তখন এইভাবে হয়ে যাচ্ছে অপ্রতিসম। আচ্ছা, এবার আসলে বিভিন্ন জায়গায় আসলে আইডেন্টিফিকেশন দেয় যে এটা চিহ্নিতকরণ করো। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি দেখো গ্রাফগুলো এরকম থাকে, তো এরকম থাকলে এখন তোমার বুঝতে মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কথা। এইভাবে 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 থাকে। আচ্ছা, থাকলো, কোনো সমস্যা নেই। এটা জিরো থেকে শুরু করলো, আর এই পাশে আমি দিলাম হচ্ছে, এই পাশে আমি দিলাম হচ্ছে বেগ। ঠিক আছে? আর এই পাশে দিলাম হচ্ছে আমি সময়, এই পাশে দিলাম হচ্ছে আমি সময়। এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এখন তুমি আমাকে বলো ও এ কি নির্দেশ করতেছে? বেগ আর সময়। ও এ, এটা হচ্ছে সমতরণ, এটা হচ্ছে সমতরণ, এই তো এরকম ভি আর এটা হচ্ছে ডি। এবার দেখো এখান থেকে এটা সোজা গেছে, তাহলে এটা কি এতটুকু? এবিটা হচ্ছে কি বলবা? এবিটা হচ্ছে সমবেগ। ওকে, আবার এখান থেকে এটা এভাবে এভাবে গেছে ক্রস। দেখো এটা আবারও সেম না? বিসি কি বলবা? বিসি কি বলবা? সমতরণ বলবা, বিসি সমতরণ বলবা। আবার দেখো সিডি কি বলবা? সিডি কে তুমি সেম বলবা, সমবেগী কিন্তু বলবা। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন যদি এই পাশে এস থাকতো, এই পাশে যদি এস থাকতো, ধরো সেম জিনিসটা, এই পাশে এখন আমি এস দিলাম, ধরো এরকম দিলাম, এইভাবে গেছো, জাস্ট এতটুকু দিলাম। আচ্ছা, এই পাশে এবার দিলাম স্মরণ, আর এই পাশে দিলাম হচ্ছে সময়, এই পাশে দিলাম হচ্ছে সময়। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো যে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা ও আর এটা হচ্ছে এ, তাহলে ও এ কে নির্দেশ করতেছে, ও এ কে নির্দেশ করতেছে স্মরণ বনাম সময়। তাহলে স্মরণ বনাম যে সময়, তাহলে এটা কি নির্দেশ করতেছে? তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে এস বাই টি, এস বাই টি, তার মানে ভি না, তার মানে এটা হচ্ছে সমবেগ, এটা হচ্ছে সমবেগ। কিন্তু আমি যখন বলি এবি কি নির্দেশ করতেছে, এটা বলবো হচ্ছে শূন্য বেগ। তো শূন্য বেগ কারণ হচ্ছে স্মরণটা হচ্ছে না, শূন্য বেগ বা এটাকে বলতে পারি আমি সমস্মরণ। আসলে সমস্মরণ মানে হচ্ছে শূন্য বেগ, মানে স্মরণটা কনস্ট্যান্ট, স্মরণটা আসলে কনস্ট্যান্ট, স্মরণটা আসলে কনস্ট্যান্ট থাকবে, স্মরণটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। কি বুঝতে পারছো? আশা করি আর কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি গতির একদম বেসিক কথাবার্তা, বেসিক গ্রাফ, যেগুলো আসলে তোমার পরীক্ষায় কমন আসার মতো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে পরের অধ্যায়ে চলে যাব, সেটা হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। আচ্ছা,
এখানে নিউটনের বলবিদ্যাতে তেমন কোনো গ্রাফটা আসলে আসে না। কাজ, শক্তি ও ক্ষমতা, ক্ষমতা এই জায়গাটা আমরা ক্লিয়ার করব। ঠিক আছে, কাজ, শক্তি ও ক্ষমতা। এই যে দেখো, তো এখানে প্রথমেই যে গ্রাফটা চলে আসে, এখানে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ভরবেগ বনাম গতিশক্তি। ভরবেগ বনাম হচ্ছে গতিশক্তি, এটা সবচেয়ে বেশি আসে। এটা কেমন? এটা তোমার বেসিক্যালি ইকে প্রপোর্শনাল পি স্কয়ার। দেখো তো ইকের পাওয়ার 1, এটা হচ্ছে 2, তখন এই গ্রাফটা কেমন হয় বলো? পরাবৃত্তাকার হয়। এটা হচ্ছে ইকে আর এটা হচ্ছে পি, বুঝতে পারছো? এই হলো বিষয়। আবার আরেকটা থাকতে পারে যে ইকে ভার্সেস ভি স্কয়ার, তাহলে এটা 1 আর এটা হচ্ছে 2, সেই গ্রাফটা কেমন? সেই গ্রাফটা এরকম, বুঝতে পারছো? এই তো মোটামুটি কিন্তু হয়ে গেল যে এই ব্যাপারগুলো আসলে তোমাদের বোঝা বা দেখা বা জানাটা জরুরি। ওকে, তারপরে নেক্সট হচ্ছে 2 নাম্বার। যদি আমরা একটু দেখি, দেখো যে বলতেছে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর উচ্চতা, অর্থাৎ এইচ বনাম গতিশক্তি। ঠিক আছে, তাহলে এখন তুমি বুঝো যে ভূমি হতে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর, যেহেতু এটা নিক্ষিপ্ত সেহেতু এটা নিচে নামবে। হ্যাঁ, তাহলে এটা হবে এরকমই, ওই মূলবিন্দুগামী সরল রেখায় হচ্ছে, বাট উল্টা, মানে উপর থেকে নিচে পড়তেছে। তাহলে এই যে এরকম হবে। হ্যাঁ, আমার হচ্ছে ইকে আর এটা হবে এইচ, বাস এই গ্রাফটা আসতে পারে। নেক্সট বলতেছে এইচ বনাম ইপি, এটা তো খুবই সহজ, এইচ বনাম ইপি। তার মানে এটা কই থেকে আসছে জানো তো? ইপি মানে হচ্ছে এমজিএস থেকে আসছে। তাহলে এখন তুমি বল এখানে কি পাইতেছো? ইপি প্রপোর্শনাল এইচ পাই যাবে, কারণ এগুলো কনস্ট্যান্ট। তাহলে সেই গ্রাফটা দেখতে অবশ্যই এটা হবে এইচ আর এটা হবে ইপি, আর দ্যাটস মিন মূল বিন্দুগামী সরল রেখা। এই যে হয়ে গেছে। এবার দেখো 4 নাম্বারটা কি বলছে? স্প্রিং এর প্রসারণ বনাম বিভব শক্তি। প্রসারণ বলতে আসলে এটা এই যে এরকম ডাব্লু প্রপোর্শনাল এক্স স্কয়ার, বা এটাকে আসলে ইপি প্রপোর্শনাল এইভাবে বলাটা শ্রেয়। এটা হচ্ছে পরাবৃত্তাকার, বোঝা যাচ্ছে। এই যে দেখো 1 আর এটা হচ্ছে 2, বুঝছো? এবার তো বুঝছো। তাহলে এখানে হচ্ছে ইপি আর এখানে হচ্ছে তোমার এক্স থাকবে। এই তো হয়ে গেল। তো কাজ ক্ষমতা শক্তির এর বেশি আসলে আসে না। এবার আসলে মহাকর্ষ বিকর্ষটা আমাদের জানা লাগবে। তো যেহেতু আমি তোমাদের প্রথম টেকনিক ভাবে ব্যাপারগুলোকে ব্যাখ্যা করে দিচ্ছি, সেক্ষেত্রে আর খুব একটা প্রবলেম হওয়ার কথা না। অভিকর্ষ স্তরণ জি বনাম ভূপৃষ্ঠ হতে গভীরতা, অর্থাৎ এই গ্রাফটা অনেকবার আসছে যে অভিকর্ষ স্তরণ জি বনাম ভূপৃষ্ঠ গভীরতার দিকে যাওয়া, মানে মাথায় রাখবা সেটা মূলবিন্দুগামী, যেহেতু গভীরতা সেহেতু যে উপর থেকে নিচের দিকে। এই যে এটা মনে রাখতে হবে। ওকে, নেক্সট এটা যদি মনে রাখতে পারো তাহলে আসলে সবগুলো তুমি ইজিলি বুঝতে পারবা। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষ স্তরণ পরিবর্তনের যে লেখচিত্র। দেখো দেখো জি থেকে ডি, বুঝছো? জি প্রপোর্শনাল ডি। দেখো এই সাইডটা খেয়াল করো, মূলবিন্দুগামী সরলরেখা হয়েছে। এটা হচ্ছে কি, তোমার হচ্ছে দূরত্ব যত বাড়তেছে তার অভিকর্ষ স্তরণ বাড়তেছে। এটা হচ্ছে ভেতরে আর এটা হচ্ছে বাইরে, বুঝছো? এটা হচ্ছে ভেতরের ঘটনা। আর এই যেইভাবে, তার মানে মনে রাখবা যদি এইভাবে থাকে, দেখো এই পাশে তো জি আছে, এই পাশে তো জি আছে, আর এটা তো ডি, বুঝছো কিনা? তাহলে এই যে মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে সেটা কোথায়? ভেতরের দিকে। আর বাইরে যদি চিন্তা করো, তাহলে এখানে দেখো এই যে জি প্রপোর্শনাল 1/d স্কয়ার। তাহলে এরকম হলে ব্যস্তানুপাতিক এবং সেটা তোমার স্কয়ার আছে, দ্যাটস মিন আয়তাকার অধিবৃত্ত হবে। তার মানে এটা এইভাবে আস্তে আস্তে নিচের দিকে ঠেকে যায়। তাহলে এই সাইডটা, জাস্ট এই সাইডটা হচ্ছে তোমাকে মেনশন করতে বলবে বাইরের, আর এই সাইডটা হচ্ছে ভেতরের। তাহলে ভেতরে হচ্ছে মূল বিন্দুগামী। আচ্ছা ভাই, আমি সহজে মনে রাখি, ভেতরে মানে হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, ভেতরে মানে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তবে আরেকটা কথা আবার মনে রেখো, ভুল করো না, সেটা তো দেখো কিছুক্ষণ আগে যেটা বললাম যে জি বনাম ভূপৃষ্ঠের যে গভীরতা, ঠিক আছে, জি বনাম এইচ, অর্থাৎ জি ভার্সেস এইচ, এটা কিন্তু গভীরতা, এটা ভেতরের না কিন্তু গভীরতা। তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু এরকম হবে। ওকে, আর এই ক্ষেত্রে কি কি বলতেছে যে এটা কিন্তু ভেতরে বুঝাবে, তো জি ভার্সেস ডি হইতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আর যখন বাইরে বলতেছে তখন সেটা কিন্তু আয়তাকার অধিবৃত্ত এইভাবে, অর্থাৎ এইভাবে কার্ভ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে এইখান থেকে বেশি আসে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো পদার্থের গাঠনিক ধর্মতে আমরা পীড়ন বনাম বিকৃতির গ্রাফটা সবার শেষে দেখবো, আগে এই বিষয়গুলো একটু আলোকপাত করবো। দেখো, সম্প্রসারণ বনাম হচ্ছে ভার। তার মানে এখানে বোঝানো হচ্ছে তুমি যত সম্প্রসারণ করবা তোমার ভারটা কিন্তু বাড়বে। দুজনের সাথে সম্পর্ক হচ্ছে কি? সমানুপাতিক। দ্যাটস মিন আমরা এটা বুঝতেছি মূলবিন্দু সরল রেখা, সম্প্রসারণ ভার্সেস ভার। ওকে, তাহলে এই যে দেখো ভার। ওকে, তার মানে এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এই গ্রাফটা। আচ্ছা, আরেকটা 2 নম্বর, যে পূর্ণ দৃঢ়বস্তুর ক্ষেত্রে যে লেখচিত্র। দেখো পূর্ণ দৃঢ়বস্তুর ক্ষেত্রে লেখচিত্র,
এটা হচ্ছে পীড়ন আর এটা হচ্ছে বিকৃতি। কারণ এটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলা, যে বস্তুকে তুমি ডিরেক্ট ভেঙে ফেলতে পারো। মানে ওটা কিন্তু কোনো বিকৃতি ঘটে না, ওইটা কিন্তু বাড়বে না বা কমবে না এরকম কিন্তু কিছু হয় না। ওইটা জাস্ট সরাসরি কি করবা, সরাসরি হচ্ছে তুমি হচ্ছে ওটাকে হয় ভাঙিয়ে ফেলতে হবে, তাহলে ওর কিছুই হবে না, পার্শ্ব বিকৃতি হবে না, দৈর্ঘ্য বিকৃতি হবে। সেক্ষেত্রে পীড়ন আর বিকৃতিটা কিন্তু সেম থাকে, মানে এটা আর বাড়ে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা এই ক্ষেত্রে একটু মোটা করে থাকে আর কি এইভাবে। তো এটা হচ্ছে পীড়ন, এটা হচ্ছে বিকৃতি। ওকে, নেক্সট, কৌশিক নলে উত্থিত পানির উচ্চতা যেটাকে এইচ ও কৌশিক নলের ব্যাসার্ধ। অর্থাৎ দেখো এইখানে কিন্তু যে ব্যাপারটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে কিন্তু উচ্চতার সাথে ব্যাসার্ধর সম্পর্কটা কিন্তু ওইভাবে না, এইচ ভার্সেস 1/, কিন্তু এটা আর। যদি শুধু আমি আর বলতাম তাহলে কিন্তু ব্যাপারটা ভিন্ন হইতো, কারণ এইচ এর সাথে আর এর সম্পর্কটা কিন্তু তুমি যেভাবে চিন্তা করতেছো যে অন্য হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটা অরিজিনাল হচ্ছে এইচ ভার্সেস 1/r। তো এইচ ভার্সেস 1/r এর যে গ্রাফটা সেটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এক্ষেত্রে পাওয়ার কিন্তু 1 1, অর্থাৎ এটা হবে এইচ আর এটাকে বলবো হচ্ছে 1/r। এটা অবশ্যই মনে রাখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ যে কৌশিক নলে উত্থিত পানির উচ্চতা বনাম কৌশিক নলের ব্যাসার্ধ, অর্থাৎ এইচ ভার্সেস 1/r। ওকে, নেক্সট কোশ্চেন। এবার বলছে পীড়ন, সরি, ওয়াই ভার্সেস বিকৃতি। ঠিক আছে, ওয়াই ভার্সেস বিকৃতি মানে ইয়ং এর গুণাঙ্ক বনাম হচ্ছে বিকৃতি, আর এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ভার্সেস পার্শ্ব বিকৃতি। দেখো দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতির এটা তো খুবই সহজ, এটা হচ্ছে মূল বিন্দু সরল রেখা, কারণ এদের সাথে এদের সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক। ঠিক আছে, অর্থাৎ যত দৈর্ঘ্য বিকৃতি হবে, যত দৈর্ঘ্য বিকৃতি বাড়বে তত আমার পার্শ্ব বিকৃতি বাড়বে, তত আমার পার্শ্ব বিকৃতি বাড়বে, তত আমার পার্শ্ব বিকৃতি হচ্ছে বাড়বে। কথা কি বুঝছো? তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর এটাকে আমি বললাম হচ্ছে পার্শ্ব বিকৃতি, এটাকে বললাম হচ্ছে পার্শ্ব বিকৃতি, তার মানে মূলবিন্দু সরলরেখা। এবার গুণাঙ্ক, এটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বনাম বিকৃতি। আচ্ছা, এখন দেখো তো ইয়ং এর গুণাঙ্ক আর বিকৃতির ক্ষেত্রে ঘটনাটা কি? ইয়ং এর গুণাঙ্ক কি কখনো বাড়বে? হ্যাঁ, এটা এটা কনস্ট্যান্ট না, ওয়াই এর মান কনস্ট্যান্ট না, যেহেতু কনস্ট্যান্ট সেহেতু আমি আগে টেনে দিচ্ছি। বাট আমার আমার বিকৃতি ঘটবে, তার মানে বিকৃতি আমার ঠিকই বাড়তেছে, বিকৃতি আমার ঠিকই বাড়তেছে, কিন্তু গুণাঙ্কটা কখনোই বাড়বে না, কারণ ওয়াইটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট, সংকট বেগ বনাম 1/, ব্যাসার্ধ। সংকট বেগ বনাম 1/, ব্যাসার্ধ, এটা আবার মূলবিন্দু সরলরেখা, বুঝছো? কারণ যদি শুধু ব্যাসার্ধ তাহলে কিন্তু হইতো না, যেহেতু উল্টাই দিচ্ছে তার মানে সেটাকে বলতে পারবো, এই যেভাবে বলতে পারবো ভিসি মানে সংকট বেগ, আর এটা হচ্ছে 1r। এই যে এটা 1r হবে। হ্যাঁ, 1r। ওকে, নেক্সট। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পীড়ন বনাম বিকৃতির যে গ্রাফটা আছে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল তোমাকে একটা ওয়াই অক্ষ নেওয়া লাগবে। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে পীড়ন, আচ্ছা, আর এইটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে বিকৃতি। এটা খুব মজার, প্রত্যেকটা স্টেপ টু স্টেপ জানলে হয়ে যায়। তো প্রথম অবস্থায় তুমি দেখবা যে এইভাবে মূলবিন্দুগামী সরলরেখা হারে সে যাবে, বুঝতে পেরেছ? তো এই পর্যন্ত সে কিন্তু যাবে। তুমি যখন এখানে পীড়ন গিয়ে করতেছো, পীড়নের সাথে বিকৃতি কিন্তু ঠিক সমহারেই কিন্তু বাড়বে। তো প্রথমে অংশটুকু, তো এখানে আসার পরে তুমি দেখবা যে সেটা একটু হালকা এরকম হবে, এরকম একটু এই সাইডে আসবে, তার মানে বিকৃতি কিন্তু ঘটবে, কিন্তু আমার পীড়নটা একটু ফল করছে। পীড়নটা ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে তো ধরো যদি আমরা 2 করলে 2 হচ্ছিল, মানে ঠিকইভাবে বাড়ছিল সমানুপাতিক, বাট এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেখানে আমি ঠিকই 2 করছি এবারে আর তোমার 2 হবে না, এটা কমে যাবে। মেন কথা হচ্ছে এরকম। তাহলে এই পর্যন্ত, তাহলে এটাকে আমি একটা নাম দিই, এটাকে পি বললাম, এটাকে ও বললাম। তাহলে এখানে ওপিটা আসলে কি নির্দেশ করলো এই পর্যন্ত? তোমাকে প্রশ্ন, রবি পর্যন্ত কি নির্দেশ করেছে? তাহলে এই পর্যন্ত তোমার হচ্ছে সমানুপাতিক হারে কিন্তু বেড়েছে, তার মানে এটা হচ্ছে সমানুপাতিক সীমা। এই পর্যন্তকে আমরা বলি হচ্ছে সমানুপাতিক সীমা, ভালো করে বুঝবা, সমানুপাতিক হচ্ছে সীমা। ঠিক আছে, এবার কি হয়েছে, একটু হালকা এরকম বেঁকে গেছে, তাহলে এটার একটা নাম দিই, তাহলে এটার নাম আমি দিলাম হচ্ছে ই। তাহলে এবার কি হইলো, এটা তো সমানুপাতিক সীমা আর এটা সমানুপাতিক অংশ, এই 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 অঞ্চল, এগুলো কিন্তু সমানুপাতিক অঞ্চল। তাহলে এখন তুমি পি কি বলবা, অর্থাৎ ইটা কি বলবা? তাহলে ইটাকে এখন আমি কি বলবো? এইটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সীমা। কেন? কারণ দেখো তুমি এবার কিন্তু এখানে সেম হারে কিন্তু বাড়াইতে পারো না, ওইভাবে কিন্তু চলে গেছে, ব্যাপারটা এরকম না, একটু হেলে গেছে। যখন হেলে গেছে তাহলে এই জায়গাটাতে তার স্থিতিস্থাপক, তার যে রেঞ্জ, সে রেঞ্জ পর্যন্ত আছে বলে সেই পর্যন্ত হেলেছে, আর কিন্তু আসবে না। কিন্তু তুমি চাইলে দেখো এটাকে যখন যদি বল অপসারণ করো তাহলে মোটামুটি এরা দুজন কিন্তু প্রায় একই কাছাকাছি আসবে। তাহলে এটাকে বল অপসারণ করলে কিন্তু, অপসারণ করলে এখানে চলে আসবে, মোটামুটি এটাকে করলে কিন্তু এখানেই চলে আসবে। হ্যাঁ,
এবার পরবর্তী ঘটনাটা কি হবে, যখন তুমি এরকম করে ফেলছো, দেখো যে পি অংশ গেছে, ই অংশ গেছে। এবার যেহেতু তুমি এখান পর্যন্ত পীড়নটা ছেড়ে দিছো, তখন এটা কিন্তু আস্তে আস্তে আর একটু নিচে মানে নত হয়ে যাবে, যেটাকে নতি নতি বিন্দু বলে, আর একটু নত হয়ে যাবে। এই পর্যন্ত নত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার আমি নাম দিলাম হচ্ছে বি বিন্দু। তাহলে এখানে হচ্ছে বিটাকে কি বলবো তুমি জানো? নতি বিন্দু। ঠিক আছে, এবার তুমি যখন নতি বিন্দুতে চলে আসলা, খেয়াল করে দেখো, এই যে এইটা যখন এইখানে চলে আসলো, তোমাকে জিজ্ঞেস করে বিটাকে, বিটা কিন্তু হচ্ছে নতি বিন্দু, বিটা কিন্তু নতি বিন্দু, বা এটাকে আমরা বলতে পারি স্থায়ী বিকৃতি। হ্যাঁ, এখন তুমি স্থায়ী বিকৃতি পর্যন্ত চলে গেছো মানে পীড়ন যে বাড়াইতে পারবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি কিন্তু এখন আর পীড়ন বাড়াইতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এই যে পয়েন্টে চলে আসছো, দেখো তুমি যদি এখন বলটা অপসারণ করে নিয়ে আসো, তাহলে সেটা কিন্তু আর এইখানে আসবে না, তখন সেটা আবার কেমন হবে, সেটা ঠিক এই পর্যন্ত এই জায়গায় আসবে। তার মানে এই পয়েন্টের নাম হচ্ছে নতিবিন্দু। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সমানুপাতিক পর্যন্ত বাড়ছে, সেটা এই পর্যন্ত একটু যখন বাঁকা হয়েছে, তখন তোর একই পরিমাণ আসলে পীড়ন আর বিকৃতিটা হয় না, বিকৃতি কমেছে বাট হয়েছে, বাট কমেছে, সেটাকে আমরা বলছি স্থিতিস্থাপক সীমা। আর নতিবিন্দু বা আসলে স্থায়ী বিকৃতি হয়েছে। এরপর যখন তুমি আবার পীড়নটা বাড়াবা, তখন সেটা আবার এরকম, চিত্রটা এরকম হবে, এইভাবে এখানে সর্বোচ্চ উঠবে, দেন আবার এইভাবে নেমে যাবে। তাহলে এখানে একটা নাম দিলাম, এটা হচ্ছে সি। তাহলে এখানে সিটা হচ্ছে এখানে ঊর্ধ্ব নতিবিন্দু। সে এবার সর্বোচ্চ জায়গায় উঠেছে, এবং সর্বোচ্চ জায়গা যাওয়ার পরে সে আর নিজেকে থামাইতে পারবে না, সে কিন্তু আবার চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গায় চলে আসবে। তাহলে এটাকে আমি এইচ বললাম। এইচ হচ্ছে অসপীড়ন, কারণ যখন সর্বোচ্চ জায়গায় চলে আসছে, তুমি কিন্তু পীড়নটা বাড়াই দিছো, সে আবার নিচে চলে আসছে, দ্যাটস মিন এতটুকু হচ্ছে অসপীড়ন। এখান থেকে আমরা বুঝতে পারি যে অসপীড়নটা কি, সর্বনিম্ন কারণে যেটা আসলে ছিঁড়ে যায় বা চলে যায়, তাহলে এখানে পর্যন্ত সে চলে আসে। তাহলে এই যে প্রত্যেকটা পয়েন্ট আসলে তোমার জানা উচিত। তাহলে এখান থেকে এটা রিপ্রেজেন্ট করছে সমানুপাতিক সীমা, ই পর্যন্ত স্থিতিস্থাপক সীমা, এরপরে হচ্ছে বি পয়েন্ট হচ্ছে নতিবিন্দু, আবার সিটা হচ্ছে আমরা বলবো ঊর্ধ্ব নতিবিন্দু, আর এইচটা হচ্ছে অসপীড়ন। তাহলে কোনটা কি রিপ্রেজেন্ট করতেছে, এটা বিকৃতি আর এটা হচ্ছে তোমার এই পাশে পীড়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইনশাল্লাহ আর তেমন কিছু লাগবে না। এবার চলে যাবো পরের অধ্যায়, পর্যায়ভিত্তিক গতি। আচ্ছা, তো পর্যায়ভিত্তিক গতির প্রথম যে গ্রাফটা, পর্যায়ভিত্তিক গতির প্রথম যে গ্রাফটা, সেই গ্রাফটা বলছে কার্যকারী দৈর্ঘ্য এল বনাম দোলনকাল টি এর লেখচিত্র। ঠিক আছে, তাহলে কার্যকারী দৈর্ঘ্য এল বনাম দোলনকাল টি। তাহলে এখন দেখো এল ভার্সেস টি, এবার আমরা দেখবো এল ভার্সেস টি গ্রাফ। হ্যাঁ, এই যে এল ভার্সেস টি গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার। কিভাবে হলো, এই যে দেখো, এটা এল আর এটা হচ্ছে টি, এটা কিন্তু অনেকবার আসবে, হচ্ছে অনেকবার আসছে। তো এল ভার্সেস টিটা কই থেকে আসছে, সেটা হচ্ছে দেখো আমাদের সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই যে দেখো, এটা কনস্ট্যান্ট, তো তার সাথে আসলে এল এর সম্পর্ক, তো দ্যাটস মিন এখানে এল ভার্সেস টি গ্রাফটা হচ্ছে পরাবৃত্তাকার। ঠিক আছে, এটা ভুল করা যাবে না। ওকে, নেক্সট টি স্কয়ার ভার্সেস এল। আচ্ছা, টি স্কয়ার ভার্সেস এলটা আবার একটু দেখো কেমন। এই গ্রাফটা মানে যেগুলো আসে আর কি, হ্যাঁ যেগুলো আসে আমি সেগুলোই তোমাকে দিয়ে দিচ্ছি, হুদায় আমি আসলে সময় নষ্ট করতেছি না। এখন দেখি যে টি স্কয়ার, এই যে দেখো, এই যে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা টি স্কয়ার ভার্সেস এল। কিভাবে হইলো দেখো, টি ইজ ইকাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, তো লেগ স্কয়ার করে দাও, টি স্কয়ার এটা হবে 4 পাই স্কয়ার, এল এটা হবে জি। ওকে, তাহলে এখন তুমি দেখো যে এটা এদিকে চলে আসবে, তাহলে আমার উদ্দেশ্য টি স্কয়ার ভার্সেস এল কে নাও, তাহলে টি স্কয়ার আর এখানে দেখো 4 পাই স্কয়ার বাই হচ্ছে জি এখানে এল, তাহলে এটা কনস্ট্যান্ট, টি স্কয়ার প্রপোর্শনাল এল। বুঝলা? তো দেখো এটা কিন্তু 1 আর 1 কেন, কারণ আমি পরবর্তীতে এখানে স্কয়ার করছি, মানে ক্যালকুলেশনের ভিত্তিতে, দ্যাটস মিন এটা কিন্তু আসলে তোমার মূল বিন্দু সরলরেখায় হয়। কিন্তু টি স্কয়ার আর জি এটা কিন্তু আবার তোমার হচ্ছে যে আয়তাকার অধিবৃত্ত। হ্যাঁ, অর্থাৎ এই যে তোমার ব্যস্তানুপাতিকের যে ব্যাপারটা তোমাকে আছে, এটা আবার ভুল করো না, কারণ এটার সাথে তুমি দেখো টি স্কয়ার ভার্সেস জি বলছো, আর আগে টি স্কয়ার ভার্সেস এল বলছো, কারণ যেটা তো নিচে থাকে, দ্যাটস মিন 1 বাই জি একটা বাড়তেছে আর একটা কমতেছে। আচ্ছা, এবার আবার টি স্কয়ার ভার্সেস 1 বাই জি, এটা আবার তোমার ঠিকই মানে মূল বিন্দু সরলরেখা, এগুলো আবার ভুল ভুল করো না। টি স্কয়ার আর 1 বাই জি এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখা। ঠিক আছে, এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এবার আসো দোলনকাল টি বনাম হচ্ছে ভর। এই ক্ষেত্রে তোমার ভরটা যদি বাড়ে, টাইমটা সেক্ষেত্রে বাড়ে না, দ্যাটস মিন টাইমটা কনস্ট্যান্ট। এই গ্রাফটা হচ্ছে এরকম, দেখো এই যে গ্রাফগুলো দেখালাম, এর বাইরে আর কিছু নেই। আচ্ছা, এবার আরো কিছু এখানে ব্যাপার আছে, গ্রাফগুলো আর কি রিপ্রেজেন্ট করতে পারি, দেখো ওয়াই মানে তোমাকে বলতে পারে 10 sin x। এই গ্রাফটা কিভাবে রিপ্রেজেন্ট করবো, দেখো এটা তো সাইন ওয়েভ, তাহলে মাথায় রাখতে হবে যে এটা আসলে এখান থেকে শুরু করতেছে, তো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই যে তোমার বিস্তারটা এটা হচ্ছে 10, আর এই যে তুমি নিচে চলে আসছো এটা হচ্ছে -10। আবার এরকম করতে পারো ওয়াই মানে হচ্ছে 5 cos x। ঠিক আছে, এখন এটা আবার রিপ্রেজেন্ট করবা তুমি কিভাবে, এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে এখন থেকে এটা রিপ্রেজেন্ট করতে হবে এইভাবে, এই যে এইভাবে, কারণ এখান থেকে cos 0 ডিগ্রি মান 1, sin 90 ডিগ্রি মান 1, তো এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে -5, এটা ওয়াই আর এটা হচ্ছে এক্স। বুঝছো? এবার দেখো ওয়াই মানে 5 cos স্কয়ার এক্স, এটা হতে পারে ওয়াই মানে
তোমার হচ্ছে যে 5 sin² x, যদি sin² x এর গ্রাফ থাকে সেই ক্ষেত্রে তুমি তখন চিন্তা করবা যে এটা যদি cos² এইভাবে এখান থেকে শুরু হবে, কারণ এটার আমরা তো সবাই জানি যে এরকম এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র প্লাস প্লাস নিতে হবে, স্কয়ার আছে, তাহলে এটার মানে এটা তো তোমার হচ্ছে cos 0 1 1, এই ক্ষেত্রে কি করবা 5 sin² x, তাহলে এইভাবে আবার এইভাবে হবে, এটা হবে y আর এটা হবে x, ঠিক আছে। কারণ এখানে দেখো তুমি স্কয়ার আছে, তাহলে আমরা তো শুধুমাত্র এইরকম প্লাস মাইনাস প্লাস এটা আমরা জানি, তো আমরা শুধুমাত্র কি নিব প্লাস প্লাস নিব, শুধু প্লাস প্লাস, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আবার এরকম আসতে পারে y মানে হচ্ছে সাইন থিটা মাইনাস 30, এরকম আসতে পারে। এই গ্রাফটা তখন তোমাকে চিন্তা করতে হবে যে থিটা মাইনাস 30, আরেকটা আসতে পারে থিটা প্লাস 30, y ইজ ইকাল টু থিটা প্লাস হচ্ছে 30, হ্যাঁ, এটাও আসতে পারে যে সাইন, দাঁড়াও, আসতে পারে y মানে হচ্ছে তোমার সাইন থিটা প্লাস হচ্ছে 30। আচ্ছা, তো যখন এরকম গ্রাফ আসবে তখন মনে রাখবা যে দেখো সাইন 90 ডিগ্রি মান সর্বোচ্চ, সেক্ষেত্রে একটু সামনে থেকে শুরু করতে হবে, এইভাবে শুরু করতে হবে, এইভাবে, তাহলে এটাই হচ্ছে 30 ডিগ্রি, এটা y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। আর যদি এরকম হয় তাহলে এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে মাইনাস, তাহলে মাইনাস পরে থেকে, এই যে এখান থেকে এই যে এরকম, বুঝতে পারছো, মাইনাসের জায়গাতে এরকম, প্লাসের জায়গাতে এরকম, তো এই জায়গাগুলো একটু দেখে গেলে মনে হয় খুব ভালো হয়। আর এটা যদি থাকে যে x মানে a সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এটা যদি গ্রাফ, দেখো মাঝখানে প্লাস আছে, প্লাস মানে একটু সামনে থেকে শুরু করবা, তখন এই যে এরকম ভাবে শুরু হবে, যেহেতু এটা সাইন ওয়েভ, এই দেখো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ। আচ্ছা, আর যদি ভি মানে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা বলে, তাহলে তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতেই হচ্ছে যে এটা একটু সামনে থেকে শুরু করবে, তাহলে এইভাবে এইভাবে শুরু হবে, যেহেতু প্লাস আছে, বুঝছো, যেহেতু প্লাস আছে, কথা কি বুঝতে পারছো। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো এই হলো বিষয়, যেহেতু প্লাস থাকলে একটু সামনে থেকে শুরু করে, কারণ এটা cos 0 ডিগ্রি মান সর্বোচ্চ, 90 ডিগ্রি মান সর্বোচ্চ, দ্যাটস ইট, এতটুকু করলে ইনাফ ইনশাআল্লাহ। তো এবার আমরা আদর্শ গ্যাসীয় গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টা আমরা শুরু করব, এটা করলে তোমার মোটামুটি হয়ে যাবে, হ্যাঁ, এটা শেষ করলে হয়ে যাবে। তো দেখো আদর্শ গ্যাসীয় গ্যাসের গতিতত্ত্ব এখানে তো কিছু লিখে রাখছি, তার আগে একটু ছোট করে একটা বিষয় বলি। প্রথমে আমরা বয়েলের সূত্র, বুঝছো, বয়েলের সূত্র অনুপাতে আমরা শুরু করব। দেখো এখানে বয়েলের সূত্রে কি থাকে সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, যে বয়েলের সূত্র তোমার থাকে এরকম যে ভি প্রপোর্শনাল আসলে 1/p। দেখো ভি প্রপোর্শনাল 1/p মিন, তো দেখো দেখতে পাচ্ছ যে একটা বাড়তেছে আর একটা কমতেছে, তাহলে এটা হবে আয়তাকার অধিবৃত্ত, বুঝছো, ভি আর এটা হচ্ছে পি, সেটা 1/p আর কি। তো 1/p এর জন্য এটা আসলে আয়তাকার অধিবৃত্ত, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, আমি তোমাকে আগে এই টেকনিকটা বলছি। ওকে, তাহলে আয়তাকার অধিবৃত্ত। ওকে, এবার আসো নেক্সট গুলো দেখি। যেমন বলছে তোমার 1/p বনাম ভি, একটা হচ্ছে পিভি বনাম ভি। তো পিভি বনাম ভিটা হচ্ছে এরকম, যে পিভি মানে বুঝতে পারছো যে দেখো পিতে আসলে কি বোঝাচ্ছে, পিতে তোমার বোঝাচ্ছে হচ্ছে নিউটন মিটার স্কয়ার, আর এটা মিটার কিউব। ওকে, তাহলে এটাকে নিউটন মিটার এখন বলবা, এটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব। তো এটা আসলে কখনো যখন তুমি হচ্ছে যে পিভি বনাম ভিতে যাবা, অর্থাৎ এই পাশটা পিভি আর এটা হচ্ছে ভি, আয়তনটা বাড়বে কিন্তু পিভিটা আর বাড়বে না, ওই জন্য আসলে এই গ্রাফটা দেখতে এরকম। এবার আসো পিভি বনাম টিটা কেমন, পিভি বনাম টিটা এটা আবার মূল বিন্দুগামী সরলরেখা, বুঝছো, অর্থাৎ এবার কিন্তু ঠিকই বাড়বে, অর্থাৎ তুমি যত তাপমাত্রা দিবা গ্যাসের গতিতত্ত্ব কিন্তু বাড়বে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। আর এটা হচ্ছে 1/p বনাম ভি, দ্যাটস মিন এটাকে তুমি আর আয়তাকার অধিবৃত্ত বলতে পারবে না, যেটা আগে বলেছিলাম, তাহলে এটা আবার মূল বিন্দুগামী সরলরেখা, বুঝতে পেরেছো। তাহলে এটা ভি আর এটা হচ্ছে 1/p, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে নেক্সট কি আছে, নেক্সট আমরা তো দেখে ফেলছি বয়লের সূত্রটা, এরপরে পিভি বনাম পি লেখচিত্র, এটা একটু দেখি। এই ক্ষেত্রে তাই পিভি বনাম পি, যে তোমার এইটা কখনো বাড়বে না, এটা কনস্ট্যান্ট, পিভিটা সবসময় কনস্ট্যান্ট পি এর সাথে, অর্থাৎ পিটা বাড়বে কিন্তু পিভিটা বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, এবার চার্লসের সূত্র অনুসারে কি, চার্লসের সূত্র অনুসারে হচ্ছে ভি প্রপোর্শনাল টি, এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পিভি এন টি। তো দেখো এখানে আসলে কে কে কনস্ট্যান্ট থাকে, এখান থেকে তুমি বুঝতে পারবা সবসময়ের জন্য আসলে এটা কনস্ট্যান্ট থাকে, আর হচ্ছে যে এখানে কনস্ট্যান্ট থাকে হচ্ছে এটা, তাহলে এখন ভি আর টি বাকি থাকে। ভি আর টি যখন বাকি থাকে বুঝতে পারছো যে তুমি যদি কোথাও তাপমাত্রা বাড়ো তাহলে আয়তনটা আসলে বাড়ে, তার মানে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, কেন, এই পাশে 1 এই পাশে 1, দ্যাটস মিন ভিটি, এটা হলো চার্লস। ওকে, নেক্সট, এরপর বলছি স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব চাপ লেখচিত্র, তাহলে দেখো ঘনত্বের সাথে চাপও আসলে কি বাড়ে, দ্যাটস মিন এটাও আসলে মূল বিন্দুগামী সরলরেখা, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে পি। ওকে, আচ্ছা, তারপর একটা দেখি কি হয়, যেমন সিআরএমএস প্রপোর্শনাল রুটটি আর এটা হচ্ছে সিআরএমএস ভার্সেস টি। তো সিআরএমএস এর সাথে যদি রুটটি হয় এটা প্রপোর্শনাল, তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে সিটা বাড়বে আর রুটটিটা, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা।
কিন্তু এই ক্ষেত্রে আবার উল্টা, যদি এখানে রুটটা নাই তাহলে এটা আবার দেখো কেমন হবে, তোমার এইভাবে এইভাবে চলে যাবে, বুঝতে পারছো? এটা হচ্ছে টি আর এটা হচ্ছে সি, এই হলো বিষয়, বুঝতে পারলা? তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। ওকে, তারপর একটা আছে স্থির চাপে টি বনাম রো, অর্থাৎ তাপমাত্রা বনাম ঘনত্ব। তাহলে এবার রো ভার্সেস টি, এটা আবার আয়তগ্রহীভূত, মানে এটা ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে এটা রো আর এটা হচ্ছে টি, এই হলো বিষয়। ওকে, তারপরে আদর্শ গ্যাসের গতিশক্তি ইকে বনাম টি, তাহলে গতিশক্তি বনাম তাপমাত্রা, এটা আবার তোমার মূলবিন্দুগামী সরলরেখা, এটা আবার মূলবিন্দুগামী সরলরেখা। এগুলা ডিরেক্ট তুমি কখন পাই যাবা, ঠিক আছে? এটা কিন্তু একটা বাড়লে আরেকটা বাড়ে, ঠিক আছে, কমে না কিন্তু। ওকে, এরপরে দেখো অ্যাভোগাড্রো আছে। অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো হচ্ছে তোমার ভি প্রপোর্শনাল এন, তার মানে এটা মূলবিন্দুগামী সরলরেখা। সো এই হলো বিষয়, এটাও মূলবিন্দুগামী, এটা মূলবিন্দুগামী সরলরেখা, বুঝতে পেরেছ? এই তো গ্রাফ, এগুলা দেখলে ইনাফ, আর কিছু লাগে না। তো এখানে মোট যতগুলো গ্রাফ পড়াইলাম, ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ড, আমরা শেষ করে ফেলেছি। তুমি এখন এই ক্লাসটা যা যা গ্রাফ আছে সম্পূর্ণ ভালো করে শেষ করো, আই থিঙ্ক তোমার ফার্স্ট পার্টের আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ, তো ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।